নমস্কার, ওয়েলকাম টু দ্য ফিনিক্স নিউজ। সংবিধানের জয় হলো এবং ইলেকশন কমিশনেরও জয় হলো। কোথায়? না হাইকোর্টে। কিভাবে? না রাজ্য সরকার একটা মামলা দায়ের করেছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকারের সমর্থন ছিল, একজন জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন একজন আইনজীবী, তার নাম অর্ক কুমার নাগ। এই যে মামলা দায়ের করেছিলেন সেই মামলা খারিজ হয়ে গেল। ডিভিশন বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই মামলা খারিজ করে দিল। কেন? না অর্ক কুমার নাগ যে মামলা দায়ের করেছিলেন তিনি ইলেকশন কমিশনের বিরুদ্ধে দায়ের করেছিলেন, ইলেকশন কমিশনারের বিরুদ্ধে দায়ের করেছিলেন মামলা, এবং সেই মামলার নাকি কোনো সারবত্তাই নেই, অর্থাৎ সোজা কথায় মামলা দাঁড়ায়ই না, এবং সেই কারণেই এই মামলা খারিজ করে দেওয়া হলো। এবং খারিজ করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেন। কি ছিল সেই মামলায়? কেন খারিজ হয়ে গেল? এই বিষয়টাতে এবার আসছি। ইলেকশন কমিশন যেটা করেছে, প্রত্যেকটা জায়গা থেকে সরকারের যে সমস্ত জায়গায় যেসব বাস্তুঘুঘুর বাসা ছিল সেগুলোকে ভাঙছে এবং একের পর এক বিভিন্ন আধিকারিকদের এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক বদলি করে যাচ্ছে, এবং আইএএস আইপিএস দেরকে এদিক ওদিক প্রচুর জায়গাতে ইলেকশন কমিশন বদলি করেছে। এই বদলিটা রাজ্য সরকার মানতে পারেনি। উপরন্তু ইলেকশন কমিশনার রাজ্য থেকে প্রচুর যারা অফিসার র্যাঙ্কের লোক রয়েছেন তাদেরকে বিভিন্ন অন্যান্য রাজ্যে পাঠাচ্ছে ইলেকশনের বিষয়ে দেখবার জন্য, অর্থাৎ ইলেকশনের নিরীক্ষক হিসেবে, ভোট নিরীক্ষক হিসেবে তাদেরকে পাঠানো হচ্ছে। এটাও রাজ্য সরকার মানতে পারেনি, এবং এই বিষয়টা নিয়েই কিন্তু রাজ্য সরকার যাতে ইলেকশন কমিশনকে আটকানো যায় তার জন্য এই জনস্বার্থ মামলা না দলস্বার্থ মামলা তা আমরা বলতে পারবো না, কিন্তু মামলা দায়ের করেছিল হাইকোর্টে। এবং সেই হাইকোর্টে মানে যেটা আমরা দেখতে পেয়েছি যে গত 15ই মার্চ থেকে 19শে মার্চের মধ্যে ইলেকশন কমিশন প্রায় 46 জন অফিসারকে বদলি করেছেন বিভিন্ন জায়গাতে। এই বিষয়টা রাজ্য সরকার হজম করতে পারছেন না বলেই মামলাটা দায়ের করেছিলেন। কিন্তু মঙ্গলবার হাইকোর্ট যে রায় দিল, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিল, সেটা হচ্ছে যে 1950 এবং 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের আওতায় থেকেই কিন্তু ইলেকশন কমিশন এই সমস্ত কাজগুলো করছে। এখানে কোনো বেআইনি কিছু নেই, অর্থাৎ এই মামলা সোজা কথায় দাঁড়ায় না, এটা পরিষ্কারভাবে হাইকোর্ট জানিয়ে দিল। এবার আমরা আসি একটু বিশ্লেষণে যে কেন এই মামলা দাঁড়ায় না, কোথায় কোথায় গলদ ছিল এই মামলাতে, সেই বিষয়টা একটু বিশ্লেষণে আসি। অর্ক নাগ যে মামলাটা খাড়া করেছেন, সেই মামলাটা মূলত তিনি যে বিষয়টা বলে খাড়া করেছেন যে সংবিধানের 324 নম্বর ধারাকে ঢাল বানিয়ে ইলেকশন কমিশন যথেচ্ছাচার করছে, ইলেকশন কমিশনার যথেচ্ছাচার করছেন। তা অর্থাৎ রাজ্যে একটা মানে অর্কবাবুর এটা বক্তব্য ছিল যে রাজ্যে একটা নির্বাচিত সরকার থাকার পরেও কি করে একজন ইলেকশন কমিশনার ঘুরপথে এ রাজ্যে কেন্দ্রীয় শাসন চালাতে পারে। 6ই মে পর্যন্ত রাজ্যে একটা নির্বাচিত সরকার রয়েছে, তাহলে কি করে? এই কি এর উত্তরে যদি তিনি একটু ভালো করে বিষয়টা সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খে তিনি ফুটিয়ে পড়তেন, অথবা তিনি বোকা বানাতে চেয়েছেন কাউকে, বা বোকা বানাতে চেয়েছেন হয়তো বিচারপতিদের, তার কারণ খুব সূক্ষ্মভাবে তিনি একটা বিষয় এড়িয়ে গেছেন, এটা তার না জানার কথা নয়। কিন্তু তারপরেও আমরা একবার বিষয়টা নিয়ে আলোচনা করে নিই যে 6ই মে পর্যন্ত রাজ্য সরকার থাকছে না, নির্বাচিত সরকার 6ই মে পর্যন্ত অ্যাক্টিভ নয়। 6ই মে পর্যন্ত যেটা রয়েছে সেটা হলো একটা বিধানসভা। এই 6ই মের পর এই বিধানসভা ভেঙে যাবে, নতুন বিধানসভার গঠন হবে। সুতরাং এই 6ই মে পর্যন্ত রাজ্য সরকার অ্যাক্টিভ নয়, বিধানসভাটা অ্যাক্টিভ, এবং এই বিধানসভা নির্বাচনের জন্যই কিন্তু ভোটটা হচ্ছে। সুতরাং এখানে রাজ্য সরকারের কোনো হস্তক্ষেপ করার জায়গা থাকে না। দ্বিতীয়ত, ইলেকশন কমিশন যবে থেকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে তবে থেকেই রাজ্য সরকার কিন্তু আর রাজ্য সরকার শুধু নেই, তার নামের আগে বিদায়ী বলে একটা ওয়ার্ড বসে গেছে, বিদায়ী সরকার। অর্থাৎ এই সময় রাজ্য সরকার কিন্তু নিজের ইচ্ছা খুশি মতো সমস্ত কিছু করতে পারেন না। সুতরাং এবারে 324 নম্বর ধারা যেটা বলছেন যে ঢাল করা হয়েছে, সেই 324 নম্বর ধারায় কি বলা হচ্ছে? এই 324 নম্বর ধারা দেশের সংবিধান অনুযায়ী লোকসভা বা বিধানসভা ভোটে অপরিমিত ক্ষমতার অধিকার দিচ্ছে ইলেকশন কমিশনকে। অর্থাৎ বিধানসভা বা লোকসভা ভোটকে যথাযথ, সুশৃঙ্খল, হিংসামুক্ত এবং শান্তিপূর্ণ করানোর জন্য যা যা প্রয়োগ করার দরকার, সাম দাম দণ্ড ভেদ যা যা প্রয়োগ করার দরকার, যত ক্ষমতা প্রয়োগ করা দরকার সমস্ত ক্ষমতা দিচ্ছে ইলেকশন কমিশনকে। বস্তুত গত 50 বছরে প্রচুর এমন মামলা ছিল যাতে শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট
এই 324 নম্বর ধারার উল্লেখ করে বলেছে যে এই 324 নম্বর ধারা হলো ক্ষমতার সাগর বা সমুদ্র, যে ক্ষমতার সমুদ্র থেকে এক একটি ক্ষমতা, এক একটি শক্তি বা আয়ুধ সংগ্রহ করতে পারে ইলেকশন কমিশন নিজের নির্বাচনকে একেবারে সঠিকভাবে করানোর জন্য, যাতে তাতে কোনো রকম ভাবে হিংসা বা কোনো রকম ভাবে কোনো রাজনৈতিক নেতৃত্বের কোনো ইনফ্লুয়েন্স না থাকে। সেই কারণে যত ক্ষমতা প্রয়োগ করার প্রয়োজন সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে এই 324 নম্বর ধারায়। সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে 324 নম্বর ধারাকে প্রয়োগ করা এটা কিন্তু ইলেকশন কমিশনের নিজস্ব সংবিধানের আওতায় মধ্যেই পড়ে। অর্কনাথ জ্ঞানেশ কুমারকে উদ্দেশ্য করে বলছেন যে তিনি নাকি প্রতিহিংসা পরায়ণ এবং খেয়াল খুশি মতো সেই জন্য রাজ্যের অফিসারদেরকে বদলি করছেন বা অন্যত্র তিনি ভোটের কাজের জন্য পাঠিয়ে দিচ্ছেন। এবার এখানে আমরা উল্লেখ করব আরেকটি আইনের, সেটা হচ্ছে জনপ্রতিনিধিত্ব আইনের 28A নম্বর ধারায় যেটা বলা হচ্ছে যে ভোট ঘোষণা হওয়ার পর থেকেই কোনো রাজ্যে ভোটের কাজে নিযুক্ত যে কোনো সরকারি কর্মীকে তাদেরকে ইলেকশন কমিশনারের কথা মতো চলতে তারা বাধ্য। তারা ইলেকশন কমিশনের কর্মী, ইলেকশন কমিশনের আন্ডারে তারা কাজ করছে, তারা তার রাজ্য সরকারের আন্ডারে তখন কাজ করছে না। সুতরাং ইলেকশন কমিশন যেখানে পাঠাবে, যা কাজ দেবে তা তারা করতে বাধ্য এবং তাতে কোনো রকম ভাবে কোনো ভুল নেই বা এটা কোনো বেআইনি কাজ নয়। সুতরাং কমিশন যে কাজই দিক তারা সেটা করবেনই, তাদেরকে করতেই হবে। এখানে যদি বলা হয় যে ইলেকশন কমিশনার প্রতিহিংসা পরায়ণ হয়ে এই কাজগুলো করছেন, এটা খুব বাজে কথা, এই কথা ধোপে টেকে না। এরপরে আরো একটি বিষয় অর্কবাবু যিনি প্রশ্নটা তুলেছেন যে ইলেকশন কমিশন ইচ্ছা খুশি মতো রাজ্যের যাকে পারছেন তাকেই অন্য রাজ্যে ভোট করানোর জন্য পাঠিয়ে দিচ্ছে। অর্কবাবু খুব চতুরতার সঙ্গে একটা বিষয়কে হয় এড়িয়ে গেছেন অথবা তিনি এই বিষয়টা সম্বন্ধে অবগত নন। কিন্তু যখন তিনি একজন আইনজীবী তখন আমরা আশা করতেই পারি যে তিনি আইনের সমস্ত ধারা উপধারা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। তাহলে সেক্ষেত্রে আমাদের এটাই ধরে নিতে হবে যে তিনি খুব চতুরতার সঙ্গে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। কিভাবে না, এই যে তিনি অভিযোগটা তুলেছেন এই অভিযোগও ধোপে টেকে না। তার কারণ এখানে ইলেকশন কমিশনের হিসেব ধরে ইলেকশন কমিশনের বিরুদ্ধে তিনি যে অভিযোগ করেছেন সেখানে 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 21B ধারাতে বলা রয়েছে যে নির্বাচন কমিশন যখন প্রয়োজন মনে করবে সেক্ষেত্রে নির্দিষ্ট সরকারি আধিকারিককে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে যে কোনো জায়গায় দেশের যে কোনো প্রান্তে পাঠাতে পারে। এবং ভুলে গেলে চলবে না যে অসম, পুদুচেরি, তামিলনাড়ু এবং কেরালা এই 4 জায়গাতেও কিন্তু ভোট চলছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এত গুণী, এত তারা মানে সরকারি কাজে দক্ষ এরকম যদি অফিসারদেরকে ইলেকশন কমিশনার তারা যদি পর্যবেক্ষক হিসেবে তাদেরকে অন্য রাজ্যে পাঠিয়েই দেন, তাহলে তাতে আইনটা কোথায় ভাঙছে? বেসিক্যালি কোনো জায়গাতে ইলেকশন কমিশন কোনো আইনের লঙ্ঘন করেনি, বরঞ্চ আইনের আওতায় থেকেই যা করার কাজ করা হচ্ছে। সর্বোপরি সংবিধানের 329 নম্বর ধারা অনুযায়ী ভোটের প্রক্রিয়া যদি একবার শুরু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কোনোভাবেই আদালতের সেখানে হস্তক্ষেপের অধিকার নেই। এই কথা কিন্তু পরিষ্কারভাবে সংবিধানে লেখা আছে। কোন আদালত, সেটা হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, দায়রা আদালত, আদালতেরই কিন্তু অধিকার নেই ভোটের প্রক্রিয়া শুরু হয়ে গেলে ইলেকশন কমিশনের কোনো কাজে হাত দেওয়ার বা হস্তক্ষেপ করার। তার কারণ সেই 324 নম্বর ধারা, ক্ষমতার সমুদ্র, যে ক্ষমতার সমুদ্রের রাজা হয়ে বসে রয়েছে ইলেকশন কমিশনার। সুতরাং তিনি তার ক্ষমতা যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায়, যে কোনো রকম ভাবে প্রয়োগ করতে পারেন। ঠিক এই কারণেই কিন্তু এই যে আজকে মামলাটা হলো সেটাও ধোপে টিকলো না, কারণ সেই 324 নম্বর ধারা, ক্ষমতার সমুদ্র। তাহলে সেখানে ঘটনা কি দাঁড়ালো? রাজ্য সরকারের হাতে রইল লেবেন চুস, আর ইলেকশন কমিশনার ভ্যানিশ কুমার ফার্স্ট প্রাইজ নিয়ে ভ্যানিশ হয়ে গেলেন। এবং তারপরে যখন ভোটটা হবে তখন ঠিক কিভাবে ভোট হবে সেটা ইলেকশন কমিশনারও জানেন এবং রাজ্য সরকারও খুব ভালো করে জানেন। সেই জন্যই ভয়ের চোটে এই সব ভুলভাল যত মামলা করে যেভাবে হোক এই প্রক্রিয়াটাকে বানচাল করার চেষ্টা করছেন। কিন্তু রাজ্য সরকার ভুলে গেলে চলবে না যে সরকার যদি ডালে ডালে চলে তাহলে সংবিধান চলে পাতায় পাতায়। যেমন সংবিধানের ফাঁক দিয়ে রাজ্য সরকার অনেক কিছু করে ফেলছে, তেমনি প্রয়োজন পড়লে সংবিধান এতটাই কঠোর হতে পারে যে রাজ্য সরকারকে সম্পূর্ণ নিরস্ত্র করে নিজের কাজটা ঠিক মতো করিয়ে নিতে পারে। এবং সেইটাই এবার ইলেকশন কমিশনারের লক্ষ্য, যে কোনো রকম ভাবেই রিগিং, ছাপ্পা, গুন্ডাগিরি, রক্তারক্তি এসব এবার চলবে না। সেই কারণেই ইলেকশন কমিশনার
324 নম্বর ধারার সমুদ্রের মতো ক্ষমতার থেকে একের পর এক অস্ত্র তুলে আনছেন এবং সেই অস্ত্র প্রয়োগ করছেন যাতে রাজ্য সরকারকে একেবারে হাত পা মুখ বেঁধে চুপচাপ কাঠের পুতুলের মতো বসিয়ে রাখা যায়, যেমন অন্যান্য প্রত্যেকটা দলকে রাজ্য সরকার প্রতিবার ভোটে এই কাঠের পুতুলের মতো চুপচাপ বসিয়ে থাকতে বাধ্য করে। এবার সংবিধানের আওতায় থেকে ইলেকশন কমিশনার সেই দাদাগিরিটাই করছেন এবং এই দাদাগিরিতে কোনো ভুল নেই, এই দাদাগিরিটা সাধারণ মানুষ চাইছে। সুতরাং সাধারণ মানুষের যা বক্তব্য, যা ইচ্ছা, সেটাই এবার ভোটে প্রতিফলিত হবে এবং সেটাই কিভাবে প্রতিফলিত হবে তা নিয়ে ভয়ভীত হয়ে রয়েছেন রাজ্য সরকার। 15 বছর ধরে রাজ্য সরকার কি করেছেন আর কি না করেছেন সেটা তো চোখের ওপর সাধারণ মানুষ দেখেছে। সুতরাং এবারেই যদি দুর্ঘটনা ঘটে যায় বা অঘটন ঘটে যায় তাহলে তার কিছু করার থাকবে না। সেজন্য শেষ পর্যন্ত চেষ্টা করা, অবশ্যই যে যোদ্ধা হয় সে শেষ পর্যন্ত চেষ্টা করে এবং এতে কোনো দ্বিমত নেই যে রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন অসাধারণ রাজনৈতিক যোদ্ধা এবং সেই জন্য তিনি শেষ অবধি লড়াই করছেন, কিন্তু লড়াইয়ে কি জিততে পারবেন সন্দেহ আছে।